ভেলোসিটি কোন মিডিয়ামে কীরকম সেই নিয়ে খানিক আলোচনা করব, আর সাউন্ডের ভেলোসিটি কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে সেই নিয়ে খানিক আলোচনা করব। দেখবে কোথাও কোথাও প্রশ্ন করেন কেউ কেউ যে সাউন্ডের ভেলোসিটি সাউন্ডের ভেলোসিটি কত, মানে এয়ারে মানে যদি এয়ার মিডিয়াম দিয়ে সাউন্ড যায় সেখানে সাউন্ডের ভেলোসিটি কত। তা এই প্রশ্নটার কোনো নির্দিষ্ট উত্তর হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে সাউন্ডের ভেলোসিটি তোমার বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হয়ে যায়, অর্থাৎ টেম্পারেচার বাড়লে কমলে, তারপরে হিউমিডিটি বাড়লে কমলে এক এক সময় এক এক রকম হয়ে যায়। তার আগে একটু আলোচনা করি। সাউন্ড মোটামুটি সবচেয়ে ধীরে, সবচেয়ে কম স্পিডে, কম ভেলোসিটিতে ট্রাভেল করে গ্যাসিয়াস মিডিয়ামে। যদিও গ্যাসিয়াস মিডিয়ামে সব জায়গায় একই স্পিডে ট্রাভেল করে না, অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে সাউন্ড যে স্পিডে ট্রাভেল করবে অক্সিজেনের মধ্যে সেই স্পিডে ট্রাভেল করবে না। গ্যাসিয়াস মিডিয়াম মানেই সব জায়গায় সাউন্ডের ভেলোসিটি একই রকম হবে তা হবে না। মোটামুটি তার দ্বিগুণ ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটি নিয়ে লিকুইড মিডিয়ামে ট্রাভেল করে, দ্বিগুণ বা তারও বেশি। জলের মধ্যে বা কেরোসিনের মধ্যে বা অন্যান্য যে কোনো তরলের মধ্যে সাউন্ড প্রপাগেট করে হচ্ছে প্রায় দ্বিগুণ বা তারও বেশি ভেলোসিটি নিয়ে। দ্বিগুণই হবে এমন নয়। আর তৃতীয়ত, সলিডের মধ্যে সাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট ট্রাভেলার, এবং মোর দেন 3 টাইমস, মোটামুটি সাউন্ডের ভেলোসিটি মোর দেন 3 টাইমস। এবং 3 টাইমস কেন বলবো, অনেক সময় 5 to 6 টাইমস বা 6 to 7 টাইমসও হয়ে যায়। হ্যাঁ, এবং সেই কারণেই দেখবে আমরা যদি রেল লাইনের উপর কান পাতি তাহলে অনেক দূরে ট্রেন আছে, সেই ট্রেন দেখা যাচ্ছে না বা তার সাউন্ডও কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। সেই সাউন্ডটা কিন্তু আমরা ওই কান পাতলে ওই রেল লাইন মারফত ওই শব্দটা আমাদের কানে এসে পৌঁছায়, আমরা বুঝতে পারি হ্যাঁ দূর থেকে ট্রেনের আওয়াজ আসছে। সলিডের আপনার অডিও আর ভিডিও অফ হয়ে গেছিল। আমার অডিও ভিডিও অফ হয়ে গেছিল মানে কেউ শুনতে পাওনি? স্যার ওই সলিডে সব থেকে ফাস্টেস্ট ট্রাভেল করে সেটা শুনেছি। না না, আমি বলছি ওই অডিও ভিডিও অফটা কি তোমার একার হয়েছিল না সকলে? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। স্যার আমার কাছে কথাটা কেটে কেটে যাচ্ছিল। ছাদে উঠে পড়ো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাউন্ডের ভেলোসিটি সলিড মিডিয়ামে সবচেয়ে ফাস্টেস্ট। রেল লাইনে কান পাতার যে উদাহরণটা দিলাম, রেল লাইনে কান পাতলে আমরা কি দেখতে পাই না, কি শুনতে পাই রাদার, যে অনেক দূরে ধরো ট্রেন আছে, সেই ট্রেন দেখতে পাচ্ছ না তুমি, সেই ট্রেনের শব্দ কিন্তু ওই রেল লাইন মারফত তোমার কানে এসে পৌঁছায়, এবং সেটা খুব নিমেষের মধ্যে পৌঁছায়। এবং যদি খুব স্ট্রেট রেল লাইন হয়, অর্থাৎ অনেক দূর সোজা চলে গেছে, তুমি দূর থেকে দেখতে পাচ্ছ একটা ট্রেন আসছে, সেই অবস্থায় তুমি ট্রেনের শব্দ শুনতে পাচ্ছ না, কিন্তু সেই অবস্থায় যদি রেল লাইনে কান পাতো, যদিও ব্যাপারটা খানিকটা বিপজ্জনক হয়ে যাবে, সেই অবস্থায় বুঝতে পারবে যে হ্যাঁ ট্রেনের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মানেটা কীরকম দাঁড়ালো, তুমি মানে সাউন্ডটা এয়ার মিডিয়াম হয়ে আসবার তখন সুযোগ পায়নি তোমার কাছে, কিন্তু ওই রেল লাইনের যে সলিড মিডিয়াম সেইটা মারফত তোমাদের কাছে চলে আসছে, অর্থাৎ ফাস্টেস্ট ট্রাভেল করে সলিড মিডিয়ামে। যদিও যদিও ওই সাউন্ড ট্রাভেলের যে ঘটনাটা তোমাদের এর আগে বুঝিয়েছি, ওই কম্প্রেশন, রেয়ারিফ্র্যাকশন, এই জায়গাগুলো সলিডের ক্ষেত্রে কিন্তু এই কম্প্রেশন রেয়ারিফ্র্যাকশনের মধ্যে দিয়ে সাউন্ড প্রপাগেট বিশেষ করে না, তার আবার অন্যান্য কায়দা আছে, সেগুলো আমাদের পাঠ্যসূচির অন্তর্গত নয়, সেগুলো দরকার নেই আমাদের। আমরা ওই সাউন্ড প্রপাগেট করার যে তোমার এয়ার মিডিয়ামে যেভাবে প্রপাগেট করে, অর্থাৎ ওই কম্প্রেশন, রেয়ারিফ্র্যাকশন, অর্থাৎ ঘনীভবন, তনুভবন,
এইগুলোর মাধ্যমেই শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটাই আমরা শিখেছি বা এটাই আমাদের যথেষ্ট। নেক্সট হচ্ছে টেম্পারেচারের উপর কিভাবে সাউন্ড প্রোপাগেশন, সাউন্ডের স্পিড কিভাবে নির্ভর করে সেটা আমরা একটু দেখব। টেম্পারেচারের সঙ্গে সাউন্ডের স্পিড কিভাবে নির্ভর করে, অবশ্যই কিন্তু এটা আমরা এই যে আলোচনাটা করছি এটা কিন্তু গ্যাসিয়াস মিডিয়ামের জন্য, লিকুইড বা সলিড মিডিয়ামের জন্য আলোচনাটা করছি না, ঠিক আছে। effect of velocity of sound on, এক নম্বর হচ্ছে টেম্পারেচার। বেশ, তোমরা জেনে রাখো যে সাউন্ডের ভেলোসিটি এয়ার মিডিয়ামে এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। হোয়াট ইজ অ্যাবসলিউট টেম্পারেচার? অ্যাবসলিউট টেম্পারেচার হচ্ছে যে যদি আমরা সেলসিয়াস স্কেলে কোনো টেম্পারেচার মাপি সেটার সঙ্গে 273 যদি অ্যাড করি কেলভিন স্কেলের টেম্পারেচারটা আমরা পেয়ে যাই। সেই কেলভিন স্কেলের টেম্পারেচারটাই হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। অর্থাৎ কেলভিন স্কেলের টেম্পারেচারটা যদি ডাবলড হয় ভেলোসিটিও ডাবলড হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করে দেখি যে if v be the দরকার নেই, আমরা if 340 meter per second be the velocity of sound in বা in নয় at 273 degrees Celsius, find the velocity at 819 degree Celsius। এটা করতে বললাম, তাহলে আমরা কি করব? প্রথমে 273 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে হচ্ছে 273 প্লাস 273 কেলভিন মানে 645 কেলভিন, আর 819 ডিগ্রি সেলসিয়াস এটা মানে কত না 273 প্লাস 819 কেলভিন ইকুয়াল টু 1092 কেলভিন। তাহলে দেখো ভি প্রপোর্শনাল রুটটি মানে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এরকম প্রপোর্শনাল রিলেশন থাকলে এইভাবে লিখতে পারি v1 বাই v2 ইকুয়াল টু রুট ওভার t1 বাই t2। অসুবিধা নেই কিছু লিখতে, কোথা থেকে লিখলেন স্যার এক্ষুনি প্রশ্ন করবে, লিখে দেখিয়ে দিচ্ছি। ধরো ভি প্রপোর্শনাল টু রুটটি মানে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু রুটটি, সেই কনস্ট্যান্টটা কত আমি জানি না, তাহলে এইটা যখন এর ভ্যালুটা যখন v1 তখনও তো এটা কেই থাকবে, রুট t1 হবে, এটা যখন v2 হবে তখনও এটা কেই থাকবে, রুট t2 হবে। তাহলে v1 বাই v2 যদি করি তাহলে k রুট t1 বাই k রুট t2, তাহলে k ক্যান্সেলস আউট, তাহলে v1 বাই v2 ইকুয়াল টু রুট ওভার t1 বাই t2। কোথা থেকে পেলাম বুঝতে অসুবিধা নেই আশা করি। তাহলে আমার এখানে v2টা বার করতে হবে, তাহলে v2 ইকুয়াল টু
V1 ইন্টু রুট ওভার T2 বাই T1। V2 কত দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, এখানে মিটার পার সেকেন্ডটা লিখছি না, আমার অলরেডি 340 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। তাহলে রুট ওভার 1092 546, তাহলে 1092 বাই 546 এত মিটার পার সেকেন্ড। তাহলে সেটা ইকুয়াল টু, দেখো 546 এর ঠিক ডাবল হচ্ছে 1092, তাহলে রুট 2 340 রুট 2 মিটার পার সেকেন্ড। এই এবার রুট 2 ভ্যালু বসাতে পারো 1.414, সেই 1.414 দিয়ে 340 কে গুণ করলে যা বেরোবে তাই। অর্থাৎ টেম্পারেচার কেলভিন স্কেলে ডাবলড হলেই যে ভেলোসিটি ডাবলড হলো তা কিন্তু হলো না। তাহলে টেম্পারেচারটা যদি 4 টাইমস হতো, কারণ এটা যদি ধরো 546, এটা যদি 4 টাইমস হতো, 4 টাইমস হলে কি হতো না, এই কাটাকুটি করলে এখানে 4 আসতো, এটা যেমন এখানে কাটাকুটি করে 2 এসছে, এখানে কাটাকুটি করলে তখন 4 আসতো, রুট 4 মানে হচ্ছে 2, তখন ভেলোসিটিটা ডাবল হতো। তাহলে কেলভিন স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে যদি তোমার টেম্পারেচারটা 4 টাইমস হয়ে যায় তখন কিন্তু ভেলোসিটিটা দ্বিগুণ হয়। আশা করি ক্লিয়ার। নেক্সট হচ্ছে প্রেশার। প্রেশারের জন্য কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নেই। তোমাদের কি মনে হয় প্রেশারের উপর কেমন ভাবে ডিপেন্ড করে? প্রেশার বাড়ালে কি হতে পারে, প্রেশার কমালে কি হতে পারে? আমি তোমাদের সুবিধের জন্য আমি একটা এক্সপ্রেশন লিখছি, ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন লিখছি। নিউটন একটা ফর্মুলা তৈরি করেছিলেন, নিউটনস ফর্মুলা ফর velocity of sound in gases। যদিও ফর্মুলাটা পরবর্তীকালে একটু সামান্য কারেকশন করতে হয়েছিল, সেটা লাপ্লাস করেছিলেন, লাপ্লাস কারেকশন। বেসিক ফর্মুলাটা ঠিকই ছিল, তার সঙ্গে একটা ফ্যাক্টর গুণ করতে হয়েছিল সামান্য। তা যাই হোক, সেই এক্সপ্রেশনটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার পি বাই ডি। পিটা হচ্ছে প্রেশার অফ দ্য গ্যাস আর ডিটা হচ্ছে ডেনসিটি অফ দ্য গ্যাস। প্রেশার মানে তো জানো চাপ, আর ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। এটা নিউটন ফর্মুলা দিয়েছিলেন। এবার আমাকে বলো যে প্রেশারের উপর সাউন্ডের ভেলোসিটি কেমনভাবে নির্ভর করে, মানে বাড়লে বাড়ে না বাড়লে কমে না কমলে বাড়ে, কিভাবে নির্ভর করে? সৌমল্য বললে স্যার এই ইকুয়েশনটা অনুযায়ী তো বাড়লে বাড়া উচিত। ভেলোসিটি বাড়া উচিত, তাই তো? হ্যাঁ স্যার, এই ইকুয়েশনটা অনুযায়ী তো তাই হবে। এবং এই ইকুয়েশনটা যে সে লোক দেয়নি, নিউটন দিয়েছেন। তাহলে নিউটন নিশ্চয়ই বোকা লোক নয়। তা ব্যাপার হচ্ছে যে এবার আমি আমার ভ্যারিয়েবলসটা লিখি আর কি। ভেলোসিটি অফ সাউন্ড মানে শব্দের বেগ upon the pressure of a gas। এইখানটা আমি ফাঁকা রাখলাম, এখানে একটা শব্দ বসাচ্ছি, ডাজ নট।
স্যার তাহলে তো টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। হ্যাঁ, আমরা যখন আলোচনা করছি যখন প্যারামিটারগুলো, তখন তো অন্যগুলোকে কনস্ট্যান্ট রেখেই আলোচনা করছি। স্যার তাহলে তো ডাজ নট হবে, আর তুমি তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে তো হবে না। আমি তো এখানে টেম্পারেচারের কথা কিছু তো এখানে বলিনি। আমরা যখন প্যারামিটারগুলো আলোচনা করি তখন তো মানে একটা প্যারামিটার যখন আলোচনা করছি অন্য প্যারামিটারগুলো বাই ডিফল্ট কনস্ট্যান্ট আছে বলে ধরে নিচ্ছি। তা প্রশ্নটা হচ্ছে যে কেন, সেটা বুঝতে পেরেছো কি? এই যে লিখলাম যে স্যার সাউন্ড, এয়ারের হিউমিডিটির ওপর একটু ডিপেন্ড করে, কিন্তু টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন তার হবে না। দূর, আমি সেটা বলছি না তোমাকে, মানে তোমাদেরকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা মিথ্যে নয় বলছি। আবার লিখছি ডাজ নট ডিপেন্ড আপন দ্য প্রেশার অফ দ্য গ্যাস। এই দুটো পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তা সেইটা বুঝতে পেরেছো কি কেন এরকম লিখলাম? না স্যার। সেই জায়গাটাই আমি আসতে চাইছি। দেখো ভালো করে, একটা গ্যাসের প্রেশার কিভাবে বাড়ানো হয়? তার ভলিউম কমিয়ে। মানে আমি একটা বেলুনকে যদি আমরা চেপে ছোট করি তার প্রেশার ভেতরে বাড়বে। আর এছাড়া আর কি উপায়? যেমন সাইকেলের চাকায় প্রেশার বাড়ায় কিভাবে? আরো বেশি হাওয়া ভরে, তাই তো? তাহলে সহজ কথা বলতে গেলে দুটো ক্ষেত্রেই তুমি ভলিউমটাকে এভাবে কম্প্রেস করো বা তুমি চাপ দিয়ে হাওয়া ভরো, তাহলে কি হয়? ডেনসিটিটা তার, ওই সাউন্ড এয়ারের ডেনসিটিটা সেই ক্ষেত্রে বেড়ে যায়। ডেনসিটিটা বেড়ে যায় মানে ডেনসিটি, এই যে বৃদ্ধিটা, এটা কি হারে বাড়বে? না প্রেশার যে হারে বাড়বে সেই হারেই ডেনসিটিটা বাড়বে। তুমি যে হারে হ্যাঁ। প্রেশার বাড়াতে চাইছো সেই হারেই ডেনসিটিটা বাড়বে। অর্থাৎ পি যে হারে বাড়বে, ডিটাও যদি সেই হারেই বাড়ে, পিটা যে হারে পরিবর্তিত হবে ডিটাও যদি সেই হারেই পরিবর্তিত হয়, তাহলে এই পি বাই ডি এই অনুপাতটা পাল্টাবে কি? না স্যার, সেম থাকবে। সেম থাকবে। সো velocity of sound does not depend upon the pressure of a gas। আর সৌম্য যে কথাটা বলে সেটা আমি অ্যাড করছি, if temperature remains constant। অর্থাৎ তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে। বেশ, প্রেশার গেল। 3 নম্বর, density of the gas। এটা পরীক্ষা করে দেখা গেছে V is proportional to 1 by root over D, যেখানে D হচ্ছে density of the gas। অর্থাৎ ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে ঘনত্ব যত বাড়বে ভেলোসিটি তত কমবে। এবার একটা উদাহরণ নিয়ে টাটকা ভাবি, সেটা হচ্ছে অক্সিজেনের ডেনসিটি হাইড্রোজেনের রেসপেক্টে কত গুণ? না, এটা বোঝবার জন্য আমাকে কি ধরতে হবে? না অক্সিজেনের মলিকুলার ওয়েট বা এক মোল বলবো না, ধরো আচ্ছা ডেনসিটি বার করতে চাইছি তো, বেশ এক মোল ধরেই করি। at এনটিপি না লিখে at এসটিপি করি। at এসটিপি volume 22.4 liters of oxygen contain 32 gram of oxygen। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16। তাহলে অক্সিজেন তো ডায়াটমিক, দ্বিপারমাণবিক, দুটো পরমাণু নিয়ে অণু তৈরি হয়। তাহলে অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? 32। তাহলে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন, তার মাস হচ্ছে 32 গ্রাম। এই ডেটাটা আমার জানা আছে, তোমরাও জেনে যাবে। যদি না জানা থাকে তোমাদের ক্লাস 10-এ
মূল কনসেপ্ট আছে, সেখানে এই জায়গাটা আবার আলোচনা হবে, জেনে নিতে অসুবিধা নেই, যারা জানো ঠিক আছে। আর এই একই রকম 22.4 লিটার অফ হাইড্রোজেন এসটিপিতে, এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 76 সেন্টিমিটার অফ এইচজি প্রেশার, অর্থাৎ তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। তাহলে 22.4 লিটার হাইড্রোজেনের মধ্যে ওজন কত হবে, বা ইকুয়াল টু হবে, সরি 1 হবে না, 2 গ্রাম অফ হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস হচ্ছে ডায়াটমিক, অর্থাৎ দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়। তাহলে হাইড্রোজেন গ্যাসের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, তাহলে মলিকিউলার ওয়েট হচ্ছে 2। হাইড্রোজেন গ্যাসের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1, কারণ তার মধ্যে কেবলমাত্র একটি প্রোটন থাকে, আর তাই জন্য দ্বিপারমাণবিক বলে তার তোমার আণবিক ওজন বা মলিকিউলার ওয়েট হচ্ছে 2। তাহলে বুঝতে পারছো একই আয়তন, দুটো আয়তন একই লিখেছি, একই তাপমাত্রা লিখেছি, সবই একই। তাহলে বুঝতেই পারছো আমাদের ঘনত্ব কাকে বলে, ভর বাই আয়তন বা মাস বাই ভলিউম। তাহলে মাস তো এইটা, ভলিউম এইটা। তাহলে সহজ কথায় আমি বুঝতে পারছি যে হাইড্রোজেনের থেকে অক্সিজেন 16 গুণ বেশি পরিমাণ উপস্থিত আছে, 16 গুণ উপস্থিত আছে, কারণ 16 টাইমস অফ 2 গ্রাম ইজ ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে ঘুরিয়ে এটা বলতে পারি যে অক্সিজেন ইজ 16 টাইমস মোর ডেন্স দেন হাইড্রোজেন। অক্সিজেন তার মানে হাইড্রোজেনের তুলনায় 16 গুণ বেশি ঘন, অর্থাৎ ডি অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 16 টাইমস ডি অফ হাইড্রোজেন। এটা নিয়ে আশা করি আর মনে কোনো দ্বিধা নেই। তাহলে আমি যদি ভেলোসিটি অফ অক্সিজেন বাই ভেলোসিটি অফ হাইড্রোজেন এটা যদি বার করি, তাহলে আমার এটা 1/√d, তাহলে কি দাঁড়ালো না, এটা দাঁড়াবে ডি অফ হাইড্রোজেন বাই ডি অফ অক্সিজেন, তার একটা রুট। আবার বলবে এটা কোথা থেকে পেলেন স্যার? সেই আগের বেলায় যেভাবে পেয়েছিলাম ঠিক সেইভাবেই পেলাম, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি v ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/√d, তাহলে v অক্সিজেন equal to k into 1/√d অক্সিজেন, আর v হাইড্রোজেন সেটা equal to k into 1/√d হাইড্রোজেন। এই তাহলে v হাইড্রোজেন বাই v অক্সিজেন সেটা যদি আমি অনুপাত করি, তাহলে তলায় যেটা আছে তার যেটা হর সেটা উপরে উঠে যাবে, মানে আমার আলটিমেটলি কি দাঁড়াবে জিনিসটা। আচ্ছা আমি এখানে অক্সিজেনটা উপরে নিয়েছি, তাই নি তোমাদের নাহলে ফলো করতে অসুবিধা হতে পারে। এটা অক্সিজেনটা উপরে লিখলাম, হাইড্রোজেনটা তলায় লিখলাম, তাহলে k ইন্টু 1/√d O2, আর এখানে k ইন্টু 1/√d H2, তাহলে k কে ক্যান্সেলস আউট। তার মানে এই স্টেপটার পর একদম এইখানে চলে আসি, জায়গা নেই বলে, VO2 বাই VH2 ইকুয়াল টু, তাহলে এইটা উপরে চলে গেল, হয়ে গেল d অফ H2 বাই d অফ O2। আশা করি আর সমস্যা নেই। তাহলে DO2 হচ্ছে 16DH2, তাহলে DO2 টার বদলে 16DH2 লিখে দেবো, 16DH2 রুট যেমন আছে রইল, DH2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, রুট ওভার 1/16 মানে হচ্ছে 1/4। তার মানেটা দাঁড়ালো VO2 বাই VH2 সেটা হচ্ছে 1/4। তার মানে অর্থাৎ V কোনাকুনি গুণ করে দাও, VH2 ইজ ইকুয়াল টু 4 টাইমস V অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের যা শব্দের বেগ হাইড্রোজেনের তার 4 গুণ বেগ। হাইড্রোজেনে শব্দ আরো দ্রুত গতিতে চলাচল করতে পারবে, কত দ্রুত গতিতে না 4 গুণ দ্রুত গতিতে। সুতরাং যদি এয়ারে শব্দের বেগ কত সেটা যদি প্রশ্ন করা হয়, তাহলে বুঝতেই পারছো এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, এবং এয়ারের মধ্যে
হাইড্রোজেন নেই প্রায়, অক্সিজেন তো আছে, তাছাড়া নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের ডেন্সিটি আর অক্সিজেনের ডেন্সিটি সেম নয়। কার্বন ডাইঅক্সাইড আছে কোথাও কোথাও, যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, কার্বন ডাইঅক্সাইডের ডেন্সিটি আরও বেশি। হ্যাঁ, তা সুতরাং আমরা এইভাবে কিন্তু বলতে পারবো না। আবার যদি বর্ষাকালে জলীয় বাষ্প বেড়ে যায়, হিউমিডিটি বেড়ে যায়, তখন কি হয় না, ওয়াটার ভেপার যে ডেন্সিটি অনেক কম, ওয়াটার ভেপারের ডেন্সিটি জলের যেটা মলিকুলার ওয়েট 18, সেখানে তুমি ভাবছো, তুমি ভাবো অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32, তাহলে অক্সিজেনের থেকে ওয়াটার ভেপার অনেক হালকা। ওয়াটারের মলিকুলার ওয়েট 18, কি করে হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে H2O, তাহলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 × 1 মানে 2, আর অক্সিজেনের জন্য 16, মানে 2 + 16 মানে 18, আর সেখানে অক্সিজেনের হচ্ছে 32, তাহলে কোথায় 18 কোথায় 32, তাহলে যখনই ওয়াটার ভেপার প্রবেশ করে অ্যাটমসফিয়ারের মধ্যে, তখন সাউন্ডের ভেলোসিটি বেড়ে যায়। তা সুতরাং এই আর এই ঘনত্বগুলো এভার চেঞ্জিং, মানে প্রায়ই চেঞ্জ হয়, কখন শুকনো কখন বৃষ্টি কখন এই সমস্ত জিনিসপত্রগুলো ঘটেই থাকে। তার ফলে এইরকমভাবে কনস্ট্যান্ট, মানে আমার তো যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, দ্য কোশ্চেন ইটসেলফ ইজ টোটালি মিনিংলেস, কারণ এতগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর সাউন্ডের ভেলোসিটি এয়ারে ডিপেন্ড করে। ওইভাবে ওই ফ্যাক্টরগুলোকে তোমাকে নির্দিষ্ট না করে বললে হিসেব করে বার করা সম্ভব নয় সাউন্ডের ভেলোসিটি কত। আচ্ছা, ক্লিয়ার তো এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা মিউজিক্যাল সাউন্ডে ঢুকবার আগে আর কিছু বাকি রইল আমাদের। মিউজিক্যাল সাউন্ডে ঢুকবার আগে আর বাকি থাকার মতো বিষয়, ঠিক আছে, আমরা আপাতত মিউজিক্যাল সাউন্ডটার আজকে ইন্ট্রোডাকশনটা করে রাখি। এটা একটু সময় নিয়ে শেখাবো, ইচ্ছা আছে। বিশেষ করে যারা একটুখানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে নাড়াচাড়া করো, দোজ অফ ইউ ডিল উইথ দোজ ইনস্ট্রুমেন্টস, তারা কিন্তু ইন্টারেস্ট পাবে। তো যাকে আমরা মিউজিক্যাল সাউন্ড আর নন মিউজিক্যাল সাউন্ডের মধ্যে একটুখানি ডিফারেন্সিয়েট করে শেষ করি আজকে। মিউজিক্যাল সাউন্ড হচ্ছে ফিজিক্সের ভার্সন অনুযায়ী যে সাউন্ডটা কোনো একটা সোর্সের রেগুলার ভাইব্রেশনের দ্বারা উৎপন্ন হয় এবং যার অ্যামপ্লিটিউড হঠাৎ হঠাৎ করে বাড়ে না বা কমে না। হঠাৎ করে ধরো কোনো একটা সাউন্ড হঠাৎ করে তার তীব্রতাটা বেড়ে গেল, হঠাৎ করে সেটা কানে খুব জোর ঠেকলো, আবার মৃদু হয়ে গেল, এই ধরনের সাউন্ড কিন্তু মিউজিক্যাল সাউন্ড হয় না। মিউজিক্যাল সাউন্ডের একটা অপটিমাম লেভেল চলতে থাকে, সেটাকেই আমরা মিউজিক্যাল সাউন্ড বলে অভ্যস্ত। আর কি না, আর যখন সোর্স থেকে রেগুলার ভাইব্রেশন, অর্থাৎ অনিয়মিত ভাইব্রেশন নয়, নিয়মিত স্পন্দন যখন হয়, তখন কিন্তু মিউজিক্যাল সাউন্ড উৎপন্ন হয়। নিয়মিত স্পন্দন মানে কি, অর্থাৎ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা একটা পার্টিকুলার কম্পাঙ্কের শব্দই বেরোচ্ছে, যা খুশি তাই বেরোচ্ছে না। যখন কেউ ধরো রাগ করে চিৎকার করে, সেই চিৎকারের মধ্যে সেই কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে না, কখনো খুব চড়া কখনো খুব খাদে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি উপস্থিত থাকে। তাহলে আমরা সেই ধরনের সাউন্ডকে মিউজিক্যাল সাউন্ড বলবো না, নয়েজ বলবো। নয়েজ মানে হচ্ছে সুরবর্জিত শব্দ, আর মিউজিক্যাল সাউন্ড মানে হচ্ছে সুরযুক্ত শব্দ। তার ব্যাপার হচ্ছে, তার চেয়েও বড় কথা হচ্ছে যে ফিজিক্সের এই ডেফিনেশন ছাড়াও মিউজিক্যাল সাউন্ডের একটা বড় জায়গা হচ্ছে ফিলিং। ফিলিং মানে কি না, অনুভূতি। অনুভূতি কি না, ধরো কেউ একটা খুব রক বা মেটাল একটা সাউন্ড, মেটাল একটা কম্পোজিশন কোনো জায়গায় প্লে করছো, বাজাচ্ছ, ডিকচাক 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 কানের কাছে বেজে চলেছে, হ্যাঁ, সেটা তুমি খুব এনজয় করছো, ইউ আর ডান্সিং উইথ দ্যাট বিট, রিদমের সঙ্গে তুমি নাচ করছো। কিন্তু ওই শব্দটা যদি আমার কানের কাছে নিয়ে আসা হয়, আমার মনে হবে যে আমি এক্ষুনি অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে, তা সুতরাং অনুভূতিটা একটা বড় বিষয়। অর্থাৎ যে সাউন্ডটা একজনের কাছে মিউজিক্যাল বা সুরযুক্ত বা শ্রুতি মধুর ঠেকছে, সেটা আরেকজনের কাছে কিন্তু বিরক্তিকর বা অসহ্যকর এরকম মনে হতেই পারে।
সুতরাং আলটিমেট মিউজিক্যাল সাউন্ডের ডেফিনেশন তুমি টেকনিক্যালি যাই দাও না কেন, ইট শুড বি প্লেজেন্ট টু হিয়ার। এই শর্তটা কিন্তু মানতেই হবে, প্লেজেন্ট হতে হবে, সেটাকে শ্রুতি মধুর হতে হবে। এই জায়গাটা কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আগেকার দিনে দম দেওয়া ঘড়িতে, দেওয়াল ঘড়ি থাকতো দেওয়ালে, সেই দেওয়াল ঘড়িটা যখন চলতো একটা পেন্ডুলাম দুলতো, দেখেছো হয়তো কেউ কেউ কারোর বাড়িতে পুরোনো ঘড়ি যদি থেকে থাকে, এখন আর পাওয়া যায় না, তা দম দিতে হতো সপ্তাহে একদিন করে। সেই পেন্ডুলামটা যখন দুলতো একটা টক 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 করে আওয়াজ হতো, দ্যাট ইজ এ রেগুলার ভাইব্রেশন। এবং সেই রেগুলার ভাইব্রেশনটাও নিয়মিত হচ্ছে, এবং সেই ভাইব্রেশনের কিন্তু অ্যামপ্লিচিউডটা মানে তীব্রতাটা হঠাৎ করে বেড়েও যাচ্ছে না, কমেও যাচ্ছে না, নিয়মিত একটা আওয়াজ কানের মধ্যে আহ, পৌঁছতো। কিন্তু বাট দ্যাট সাউন্ড ইজ নট কনসিডার্ড অ্যাজ মিউজিক্যাল সাউন্ড। এই সাউন্ডটা কিন্তু আমরা মিউজিক্যাল সাউন্ড বলে ধরতাম না, যদিও নিয়মিত কম্পনের ফলে উৎপন্ন হতো। তো সুতরাং তোমার এই মিউজিক্যাল সাউন্ড আর নন মিউজিক্যাল সাউন্ডের মধ্যে বিশেষ কিছু ফারাক আছে। আমরা পরের ক্লাসে 3টে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, যেটা মিউজিক্যাল সাউন্ডের ক্ষেত্রে খুব প্রমিনেন্টলি বা ওয়েল ডিফাইন্ড। একটা হচ্ছে ইন্টেন্সিটি, 2 নম্বর হচ্ছে পিচ, 3 নম্বর হচ্ছে তোমার কোয়ালিটি, বলা হয় কোয়ালিটি অফ সাউন্ড। সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি না। আজকের ক্লাস যে আলোচনা করলাম সেইটা নিয়ে কারোর যদি কিছু প্রশ্ন থাকে করে ফেলো। আছে প্রশ্ন? না স্যার।